হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি এক্সাম 2024-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি। যার আজকে প্র্যাকটিস সেট নাম্বার 6। তো যারা প্রিভিয়াস সেটগুলো আমাদের দেখোনি, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, একটা প্লেলিস্ট তোমাদের আমি করে দিয়েছি অলরেডি। তো সেখান থেকে অবশ্যই তোমরা বাকি যে সেটগুলো এখনও তোমরা রেডি করো না সেগুলো অবশ্যই রেডি করে নেবে। অ্যান্ড আজকের সেটটি অবশ্যই তোমরা দেখো। তো শুরু করি আজকের সেট নাম্বার 6। প্রথম কোশ্চেন ইকোনমিক্স থেকে রয়েছে, যেখানে বলা হচ্ছে মজুরি, ভাড়া, সুদ এবং লাভের ধারণাগুলি অর্থনীতির কোন শাখায় অধ্যয়ন করা হয়। অপশন প্রথমেই আমাদের রয়েছে সামষ্টিক অর্থনীতি, বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। অপশন বিতে রয়েছে ব্যষ্টিক অর্থনীতি, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর অপশন সিতে রয়েছে আন্তর্জাতিক অর্থনীতি, উন্নয়ন অর্থনীতি। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। দেখো, ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স কোনগুলোকে বলা হচ্ছে? ব্যক্তিগত বা ছোট স্তরের অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা যে ইকোনমিক্স করবে সেটাকে বলবো আমরা মাইক্রো ইকোনমিক্স। যেমন মজুরি, ভাড়া, এগুলো কি খুবই ছোট্ট অর্থে ব্যবহৃত হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল লেভেলে, তো সেই কারণে কিন্তু এগুলো মাইক্রো ইকোনমিক্সের মধ্যে পড়বে। অন্যদিকে যদি সামষ্টিক অর্থনীতি আমরা বলি, তো এখানে কিন্তু সমষ্টিগত বিষয় কিন্তু থাকবে, মানে সমগ্র দেশের অর্থনীতির বিষয় কিন্তু এখানে হতে পারে। যেমন হচ্ছে জিডিপি, মুদ্রাস্ফীতি, এগুলো কী হয়, গোটা দেশের মানুষের উপরে ভিত্তি করেই, তাদের ইনকামের উপরে ভিত্তি করেই কিন্তু এগুলো কিন্তু তৈরি করা হয়, জিডিপি বা ইত্যাদি বিষয়গুলো। তো এই কারণে এটা কি হচ্ছে, একটা সমগ্র দেশের অর্থনীতির বিষয়টা আসছে, বা সামষ্টিক একটা বিষয় কিন্তু আসছে। কিন্তু এই যে যেমন হচ্ছে মজুরি, ভাড়া, এগুলো কি ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তিগত বিষয়, এই কারণে সেটা হচ্ছে মাইক্রো, অ্যান্ড এটা হচ্ছে ম্যাক্রো মাথায় রাখবে যে সামগ্রী বা সমষ্টিগত বিষয় এখানে আসবে, বৃহৎ অর্থে হবে এটা। আর এটা মাইক্রোটা কী হবে, একদম ব্যক্তিগত স্তরে বা একটা ইন্ডিভিজুয়াল বিষয়ে কিন্তু এটা হবে। তো এই হচ্ছে ডিফারেন্স মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার রক্ষার্থে মোট কত ধরনের রিট বা লেখ জারি করার বিধান রয়েছে? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, না 6 প্রকার? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে 5 প্রকার। তো সেগুলো কি কি, সেগুলো একটু আমরা দেখে নিই। তো ভারতীয় সংবিধানে মোট 5 প্রকার রিটের উল্লেখ আছে, যেখানে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিওয়ারি অ্যান্ড কো ওয়ারেন্ট, এগুলো কিন্তু 5টা রিট। খুবই ভালো এই বিষয়গুলো, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো। তো এই যে রিটগুলো কারা জারি করতে পারে, তো এই ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টেরও রয়েছে, অ্যান্ড এই ক্ষমতা কিন্তু হাইকোর্টেরও রয়েছে। মানে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টই কিন্তু চাইলে কিন্তু এই রিটগুলো কিন্তু জারি করতে পারে। তো সুপ্রিম কোর্ট কততম আর্টিকেল দ্বারা করে এগুলো? 32তম আর্টিকেল দ্বারা কিন্তু সুপ্রিম কোর্ট এই রিটগুলো জারি করতে পারে। এবং একই রিট হাইকোর্ট যখন জারি করবে, সে জারি করবে 226 আর্টিকেল অনুযায়ী। তো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো মাথায় রাখবে তোমরা। আর্টিকেল 32কে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন, এটাও মাথায় রাখবে। মৌলিক অধিকার যদি কোনো হনন হয় কোনো ব্যক্তির, তাহলে কিন্তু তিনি ডিরেক্টলি কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারেন আর্টিকেল 32 অনুযায়ী। এই কারণেই কিন্তু আম্বেদকর এটাকে বলেছেন সংবিধানের হৃদয় ও আত্মা, এই আর্টিকেলকে। ওকে, নেক্সট, 1932 সালের বিখ্যাত পুনা চুক্তি, বা যেটাকে বলা হচ্ছে পুনা প্যাক্ট, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশনে রয়েছে জওহরলাল নেহরু ও বি.আর. আম্বেদকর, না মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর, লর্ড আরউইন ও মহাত্মা গান্ধী, আর হচ্ছে আম্বেদকর অ্যান্ড হচ্ছে ম্যাকডোনাল্ড। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গান্ধীজি এবং হচ্ছে আম্বেদকর, এদের মধ্যেই কিন্তু এই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। এবং এই চুক্তিটি কী ছিল, এটা মূলত বলতে পারি আমরা জয়েন্ট ইলেকটোরেট এর বিষয় কিন্তু ছিল এখানে, যেখানে বলা হচ্ছে 1932 সালে দলিত এবং হচ্ছে অনগ্রসর শ্রেণীর জন্য পৃথক নির্বাচনের বিষয়ে কিন্তু এই পুনা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে
প্রাদেশিক আইনসভার দলিতদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছিল। ওকে, তো এই হচ্ছে বিষয়। নেক্সট, 1861 সালে ইন্ডিয়ান মিরর নামক সংবাদপত্রটি কারা প্রতিষ্ঠা করেছিলেন? অগাস্টাস হিকি, রামমোহন রায়, মনমোহন ঘোষ ও দেবেন্দ্রনাথ ঠাকুর, না দাদাভাই নওরোজি? তো এখানে সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মনমোহন ঘোষ ও দেবেন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান মিরর 1861 সালে প্রকাশিত একটি ভারতের অন্যতম সংবাদপত্র, এবং আরও কিছু ইম্পর্টেন্ট সংবাদপত্র এবং প্রতিষ্ঠাতা এখানে আমরা দেখে নেব তার সঙ্গে। যেমন হচ্ছে বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট হচ্ছে জেমস অগাস্টাস হিকির, তিনি প্রতিষ্ঠা করেন এই বেঙ্গল গেজেট। এবং সংবাদ কৌমুদি হচ্ছে রামমোহন রায়ের সংবাদপত্র। রাস্ত গুপ্তার হচ্ছে নওরোজির সংবাদপত্র। তো এগুলোও কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবং এখানে আরও একটা বিষয়, যেমন হচ্ছে জেমস অগাস্টাস হিকি ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট কিন্তু প্রকাশ করেন। তাহলে ভারতের প্রথম যদি সংবাদপত্র বলা হয় সেটা হচ্ছে বেঙ্গল গেজেট, এবং সেটা প্রকাশ করেন কে? অগাস্টাস হিকি। নেক্সট, হিমালয় পর্বতমালার সমান্তরাল শ্রেণীগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন পর্বতশ্রেণী কোনটি? শিবালিক, মধ্য হিমালয়, গ্রেটার হিমালয়, ট্রান্স হিমালয়? কোনটা হবে এখানে সঠিক উত্তর? তো এখানে কিন্তু গ্রেটার হিমালয় কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। হিমালয় পর্বতমালার উত্তর থেকে দক্ষিণে কয়েকটি সমান্তরাল স্তরে কিন্তু বিভক্ত, উত্তর থেকে দক্ষিণে। এর মধ্যে গ্রেটার হিমালয় বা যেটাকে হিমাদ্রি হিমালয় কিন্তু বলা হয়, এটা কিন্তু মনে রাখবে তোমরা, হলো প্রাচীন এবং উচ্চতম অংশ। যেমন হচ্ছে ট্রান্স হিমালয় দেখতে পাচ্ছ কোথায় রয়েছে, এটা কারাকোরামে, লাদাখের মধ্যে। অ্যান্ড গ্রেটার হিমালয় এটা সবচেয়ে প্রাচীন। মধ্য হিমালয়, তারপরে এখানে রয়েছে মধ্য হিমালয় হচ্ছে তোমার যেন পীর পাঞ্জালে বলা হচ্ছে। শিবালিক হচ্ছে সবচেয়ে নবীন। ওকে, তো এই হচ্ছে বিষয় এখানকার। এবং এখানে আর একটা পয়েন্ট, শিবালিক হলো হিমালয়ের সর্ববহিস্থ বা আউটার, অ্যান্ড হচ্ছে সবচেয়ে নতুন গঠিত অংশ হচ্ছে এই শিবালিক। নেক্সট, নিম্নলিখিত উপদ্বীপীয় নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি, বা বলতে পারো এখানে বঙ্গোপসাগরে পতিত হয়। আরব সাগরে পতিত হয়নি কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়। এটা কোনটা হবে এখানকার মধ্যে? এমন যে নর্মদা রয়েছে, তাপ্তি রয়েছে, সবরমতী রয়েছে, অ্যান্ড কাবেরী রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী। কাবেরী কিন্তু এখানে সঠিক উত্তর। উপদ্বীপীয় নদীগুলি তাদের প্রবাহের দিক অনুযায়ী দুটি ভাগে বিভক্ত। কাবেরী নদী একটি পূর্ববাহিনী নদী যা বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়। কিছু এখানে বিষয় মনে রাখবো, যেমন হচ্ছে পূর্ববাহিনী নদী, এদের পতিত স্থান যদি দেখি সেটা মূলত হচ্ছে বঙ্গোপসাগরে। এরা বদ্বীপ গঠন করে, এবং উদাহরণ হিসেবে কাবেরী, কৃষ্ণা, গঙ্গা, এরা কিন্তু হচ্ছে তোমার পূর্ববাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীর এরা মূলত আরব সাগরে পতিত হয়, এবং এরা মোহনা তৈরি করে। এই উদাহরণ হিসেবে যদি বলা হয় তো নর্মদা, তাপ্তি হয়ে যাবে কিন্তু পশ্চিম বাহিনী নদীর কিন্তু উদাহরণ। নেক্সট অ্যান্ড আজকের সর্বশেষ কোশ্চেন, চন্দ্রযান 3 মিশনে পূর্ববর্তী চন্দ্রযান 2 এর তুলনায় নিচের কোন অংশটি অনুপস্থিত ছিল? ল্যান্ডার, রোভার, অরবিটার, তারপর হচ্ছে প্রোপালশন মডিউল। কোনটা হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অরবিটার। তো চন্দ্রযান 3 কোনো নতুন অরবিটার পাঠানো হয়নি। মহাকাশে আগে থেকেই কাজ করতে থাকা চন্দ্রযান 2 এর অরবিটারকেই নতুন মিশনে যোগাযোগ এর জন্য ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কী করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড তোমাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।